আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত হয়েছেন মাসুদ কামাল। আমরা বেশ অনেকদিন বিরতি দিয়ে আমরা আবার যুক্ত হলাম। আমরা মনে করছি যে সমসাময়িক আম, ঘটনা প্রবাহ, আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলা দরকার, কিছু মতামত প্রকাশ করা দরকার। সেক্ষেত্রে মাসুদ কামাল তার নিজের কিছু মতামত আছে, আমারও কিছু মতামত আছে, এগুলো প্রকাশ করা দরকার। তো সেই হিসাবে আমরা আবার বেশ একটু গ্যাপ দিয়ে, বিরতি দিয়ে আবার আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। তো মাসুদ কামাল, আমরা যদি আজকেরই ঠিক এই মুহূর্তের সাম্প্রতিক বিতর্কটা সামনে আনি। জি। একটা হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ একটি পোস্টকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চলছে। সেনা সদরও নেত্র নিউজকে একটা ব্যাখ্যা দিয়েছে। মানে মূল কথা ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ, অর্থাৎ পুনর্গঠিত আওয়ামী লীগ, তারা নির্বাচনে অংশ নেবে এবং দেশের স্থিতিশীলতার জন্য এটা দরকার, এবং সেক্ষেত্রে আসন ভাগাভাগির কথা। আজকে সেনা সদরের এই বৈঠকের আদ্যপান্ত কিছু বলা হয়নি, কিন্তু বলছে যে এটা অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। সার্জিস আলম বলছে যে তিনি নিজেও ছিলেন বৈঠকে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেভাবে প্লেস করছে এই বিষয়টা তেমন না, তাদেরকে মানে আহ ডেকে নেওয়া হয়নি। বরং আমরা আগ্রহ করে আমরা সেখানে গেছি এবং সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনার কন্টেন্ট গুলো আহ, সামনে এভাবে আনা উচিত হয়নি এবং তাদের কোনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাবনা ছিল না। জিল্লুর বলছে প্রতিক্রিয়ায় যে অতি কথন এবং একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই সমস্ত বক্তব্য দিয়ে। আমি দেখলাম যে আহ আহ, নাসিরুদ্দিন পাটোয়ারি কালকে সেও বলছে যে এটা শিষ্টাচার বর্জিত একটা, বিবর্জিত একটা কাজ হয়েছে এইভাবে বৈঠকের কথা। এবং সার্জিস বলছে যে এইভাবে যদি প্রকাশ করি তাহলে আমাদের উপরে কেউ ট্রাস্ট করবে না। এই সব মিলে অনেকগুলো পয়েন্ট আপনার সামনে আনলাম ছোট ছোট করে। আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, আমি এই আপনার আলোচনায় যাব তার আগে একটু ব্যক্তিগত কিছু কথা বলে নিই এই কারণে যে আহ, আপনার উৎসাহে তো আমি নিজেও একটা চ্যানেল খুলেছি, এটা তো আপনারই উৎসাহে, এটা সবাই জানে। এবং ওই চ্যানেলটাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আপনার বিরাট ভূমিকা আছে। বিভিন্ন সময় আপনি এখানে বলতেন, আমরা কথায় পেটে কথা করতাম, অনেকদিন করেছি। এর মধ্যে আমাকে না অনেকে ফোন করেছে, অনেকে মেসেজ পাঠিয়েছে। তারা বলেছে যে মুস্তফা ফিরোজের সঙ্গে আপনার কোনো ঝামেলা হয়েছে কিনা, আপনারা ওটা কেন করছেন না। হ্যাঁ, এরকম অনেক রকম কথা বলেছে যে মুস্তফা ফিরোজ এখন মানে ওনাকে আপনার সঙ্গে একদমই দেখি না, এর অনেক কথা। আহ, তো যে কারণে আমার কাছে মনে হয়েছে এই সুযোগে এই কথাটা একটু বলে নেওয়া দরকার। আমি দর্শকদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে মুস্তফা ফিরোজের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি। ওনার সঙ্গে আমার সম্পর্ক আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আমরা দুজনেই ব্যস্ততা বেড়ে গেছে, এবং মোস্তফা ফিরোজ সাহেব দীর্ঘ মাঝে মাঝে দেশের বাইরে থাকেন। এই জন্য যোগাযোগের টাইমের একটা ঝামেলা হয়। ওখানে যখন সকাল, আমার এখানে তখন রাত, এরকম ঝামেলা হয়, যে কোনো আমরা আসলে ওভাবে যুক্ত হতে পারিনি। তো আমরা দুজনে এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ যাতে মনে না করে যে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। এই জন্য আমরা এখন প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একবার করে আমরা বসবো, কিন্তু একবার না, আসলে দুবার করে বসবো। ওনার পর্দায় একবার, আবার আমারও একটা পর্দা আছে, অন্য মঞ্চ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানেও আমরা একবার করে দুজন মিলে বসবো। কাজে আপনারা নিশ্চিত থাকেন, আমরা আগের মধ্যে আছি। যাই হোক, এখন আমি মূল প্রসঙ্গে আসি। আপনি যে কথাটা বললেন, দেখেন, মূল সমস্যাটা হলো বয়স। যে জিনিসটা আমি বুঝি, মূল সমস্যাটা হলো বয়স, অভিজ্ঞতা। এটা জরুরি। আমরা একটা কথা বলি, কিন্তু সবসময় বলি যে কিছু জিনিস ধারে কাটে, কিছু জিনিস ভারে কাটে। আপনি একটা ব্লেড কিন্তু চাপাতির চেয়ে অনেক ধার, কিন্তু আপনি ব্লেড দিয়ে কিন্তু গরু কাটতে পারবেন না। গরু কাটার জন্য আপনার চাপাতি লাগবে। আবার চাপাতির অনেক ভার, কিন্তু চাপাতি দিয়ে আপনি দাড়ি কাটতে পারবেন না, ওর জন্য ব্লেড লাগবে। কাজে কে কতটা মেধাবী সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ওখানে মেধা এবং অভিজ্ঞতার সমন্বয় ঘটেছে কিনা। এখানে যে ঘটনাগুলি ঘটেছে, যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে, এটা হলো গিয়ে সেই, এরা মেধাবী, কোনো সন্দেহ নাই। সার্জিসের সঙ্গে আমি আলাপ করেছি ব্যক্তিগতভাবে, হাসনাতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি ওদের সঙ্গে কথা বলেছি, আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। ওদের পড়াশোনা দেখে, ওদের গভীরতা দেখে মুগ্ধ হয়ে গেছি।
কিন্তু অভিজ্ঞতার যে অভাব, বয়সের যে অভিজ্ঞতা থাকে, একটা জিনিস কিন্তু খালি স্কুলেই কিন্তু পড়ায় না, স্কুলের সিলেবাসের বাইরেও কিন্তু পড়া আছে। হুম, আমরা অনেক সময় কিন্তু বলতাম এরকম যে ঢাকা ইউনিভার্সিটির করিডোর দিয়ে হাঁটলেও নাকি একটা জ্ঞান হয়। হুম, হুম, এটা কিন্তু আমরা বলতাম কেন, পরিবেশটা পড়ে, পরিবেশ থেকে মানুষ কিন্তু অনেক শিক্ষা নেয়, পরিবার থেকে শিক্ষা নেয়, সেই পরিবেশ থেকে শিক্ষা নেওয়ার জন্য সময় দেওয়া লাগে, এই সময়টা ওনাদের হয় নাই। ওনারা এখনো অনেক ইয়াং, আবেগ আছে, হয়তো দেশপ্রেমও আছে, আমি এটা অস্বীকার করবো না, ওটা হয়তো পরে প্রমাণ হবে, হয়তো বললাম এই কারণে, হয়তো পরে একসময় প্রমাণ হবে, এত দ্রুত তো বোঝা যাচ্ছে না। অনেক বড় একটা কাজ করেছে হাসিনার মতো স্বৈরাচারকে নামানোর ক্ষেত্রে, একদম সামনে তারা ছিল, সারা দেশের লোক আন্দোলন করেছে, এবং সেই আন্দোলনের সামনের যারা ছিল তারা ছিল ওনারা। কাজে ওনারা আমাদের কাছে প্রশংসা প্রাপ্ত, আমরা ওনাদেরকে ভালোবাসি। কিন্তু এই একটা ঘটনা নিয়ে যা হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমি এখানে কি ওনাদের তিনটা স্ট্যাটাস দেখছি, একটা হলো হাসনাত নিজে, একটা হলো পাটোয়ারি, একটা হলো সার্জিস। তিনটার মধ্যে কিন্তু জ্ঞানের পরিচয় পাবেন, বুদ্ধিমত্তার পরিচয় পাবেন, আবার কিছু কিছু জায়গায় অভিজ্ঞতার ঘাটতি দেখবেন, তিন জায়গাতেই। যে কথাটা হাসনাত যেটা বলে, আমি আর একটা হাসনাত যে কথাটা বলেছেন, আমি হাসনাতেরটা এবং সার্জিদেরটা মিলিয়ে পড়লে আপনি ঘটনাটা ওই দিন কি ঘটেছিল তার একটা কিন্তু আপনি দৃশ্যকল্প আপনি চিন্তা করতে পারবেন। কারণ এই দুজনে তো গিয়েছিল, দুজনের মধ্যে কিন্তু ঘটনাটা আসলে কি ঘটছিল এটা কিন্তু, যেমন ধরেন আমার এখানে অনেকে আসে, আসলে পরে হয়তো ছোট ছোট বাচ্চারা আসে, আসলে পরে আমি যখন তাদেরকে বিদায় করে দিই, মনে করেন কাজ আলাপ সালাপ শেষ করে যখন সে চলে যায়, আমি কিন্তু দরজা পর্যন্ত এগিয়ে দিই, দরজা থেকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিই, ওই সময় কিন্তু কিছু আলাপ করি, ওই সময় কিন্তু বলি যে বাবারা তোমরা আসছো ভালো, তোমাদের আবেগটা ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, আমাদের তো ধর দেখো চুল পাকছে, এটা তো এমনি এমনি পাকে নাই, অভিজ্ঞতায় পাকছে, এটা কিন্তু বলি। এখন ওরা যদি যায় বলে মাসুদ কেমন আমার তার চুল দেখাই দিল, পাকা চুল দেখাই দিল, আমরা কি কিছুই বুঝি না, বললে কিন্তু খুব একটা ভুল বলা হবে না। ঘটনা কিন্তু এটাই। এখানেও আরবি চিফ বলেছেন যে আমার চাকরির চেয়ে তোমাদের বয়স কম, তো তোমাদের অভিজ্ঞতা, উনি যদি বলে, এটা কখনো বলেছেন সার্জিসের লেখাটা পরে বুঝলাম যে ওনারা বের হয়ে আসার সময় বলছেন, মানে এই বলার মধ্যে এক ধরনের আপত্ত স্নেহ ছিল, কোনো হুমকি ছিল না কিন্তু। এখন এই আপত্ত স্নেহের মাধ্যমে যে কথা উনি বলেছেন, সেই কথাটাকে সেভাবেই নেওয়া উচিত। আর সার্জিস সাহেব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা কি, যে এই যে এক জায়গায় মিটিং করার পর এই যে এসে তুমি বলে দিচ্ছ যে কি হয়েছে না হয়েছে তোমার মতো করে, এখন তো তোমাদের সঙ্গে কেউ মিটিং বসবে না, এখন তো ওদের কেউ বিশ্বাস করবে না তো, যে তোমার সঙ্গে আমি একটা মিটিং এ বসলে পরে, আমি তো ভাই এমনি কিছু ফানও করি, আপনিও করেন, সবাই করে, সবার আগে আলাপে কি সিরিয়াস আলাপ হয়, ওখানে গিয়ে কিছু আট পৌড়ে কথাবার্তা হয় না, হয় কিন্তু। এখন কিন্তু ওনাদের সঙ্গে কেউ বসবে না, ভয় পাবে তো, যে কি বলবো কি না বলবো, আবার ও যে লিখে দিবে, বিপদ তো একটা। তো আপনারা তো পলিটিক্স করতে আসছেন রে ভাই, এটা মাথায় রাখতে হবে। আবার সার্জিস এবং পাটোয়ারি তাদেরকে একটা কথা বলি, আপনারা দুইজন মিলে যে একটা স্ট্যাটাস দিলেন হাসনাদের বিপরীতে, আপনি হাসনাদকে বলতেছেন তুমি কেন পাবলিক করলা, আমি যদি আপনাদেরকে বলি আপনারা কেন পাবলিক করতে গেলেন, আপনারা কেন পাবলিক করলেন, আপনারা তো হাসনাদের সঙ্গে বসেই ঠিক করতে পারতেন। আপনারা যা বলতে চান সেই কথাটা হাসনাদই পরবর্তীতে বলতে পারতো যে আমার ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, হয়ে যেত। তো আপনাদের কোনো একই সংগঠনের নেতা আপনারা, তো আপনারা কেন ওনাকে আবার মানে বুঝাতে গেলেন যে না ও না আমি ঠিক আছে, এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে ঘাট। তবে এগুলির কোনোটাকে কিন্তু আমি খুব বেশি সমালোচনা করব না। আমি করব না এই কারণে যে তাদের মধ্যে হয়তো মানে মনের থেকে তাদের চিন্তাটা ঠিক আছে, কিন্তু তারা ওখানে প্রকাশটা হয়তো ঠিক নাই, আর একটু ধীর স্থির হতে হবে, আর একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিন্তু পাশাপাশি আতঙ্কের জায়গাটা হলো ওনারা তো একটা দল করে ফেলেছেন, এই দল যদি জিতে যায় তাহলে এরাই তো মন্ত্রী হবেন, এটা হলো একটা ভয়ের ব্যাপার। ওনাদের এটাও বুঝতে হবে যে আমরা যখন দল করেছি আমাদের আরেকটু ধীর স্থির হতে হবে, কথাবার্তা চিন্তা ভাবনা করে বলতে হবে, এই জায়গাগুলি জরুরি। আর এই পুরো ঘটনায় যেটা সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সেটা হলো যে আর্মিকে জনগণের সামনে ভিলেন হিসেবে উপস্থাপিত করানোর একটা চেষ্টা হয়েছে।
এটা হলো একটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা রিপেয়ার করা কঠিন হয়ে যাবে। দেখেন আমাদের এখানে একটা খুব সুন্দর গালি আছে, যেটা বললে সবাই খুশি হয়। সেটা হলো এন্টি ইন্ডিয়ান গালি। আপনাকে আমি বলে দিলাম, মোস্তফা ফিরোজ, তুমি তো ভারতের দালাল। শেষ। কোনো প্রমাণ করতে হবে না, কোনো ব্যাখ্যা করতে হবে না, আপনি ভারতের দালাল হয়ে গেলেন। এটা ব্যাখ্যা করার কোনো দরকার নাই। সবাই যে শুনবে সে হ্যাঁ, তখন তারা মিলাবে, হ্যাঁ মোস্তফা ফিরোজ অমুক দিন এটা বলেছিল, ওইটা বলছিল, ওইটা বলছিল। মাসুদ কামাল তো দালাল হয়েই আছে। মাসুদ কামাল হুম। তো দালাল হয়েই আছে, আপনি ভারতের দালাল। তো এখন ভারতের দালাল এই গালিটা কিন্তু খুব সহজে দেওয়া যায়। এটা দেওয়া যায় কারণ মাস পিপুলের একটা সেন্টিমেন্ট আছে, ওই সেন্টিমেন্টটাকে এনকারেজ করা হয়। এখন আপনি যদি আমাদের দেশের একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রধানকে ভারতের দালাল বানিয়ে ফেলান, তাহলে তো ভাই আর কিছু থাকে না। হুম। ভারত আর কিছু থাকে না। হুম। এবং এইগুলি হচ্ছে কোথা থেকে জানেন? এইগুলি হচ্ছে হলো গিয়ে, এটা কিন্তু আমি এর আগে দিবু ভাই, আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা সাংবাদিকতার, বয়সও তো আপনারও হয়েছে, এতদিন ধরে দেখছেন বাংলাদেশের পলিটিক্সে কখনো আপনি কোন পলিটিক্যাল পার্টির লিডারকে সরাসরি আর্মির সঙ্গে মুখোমুখি এভাবে দাঁড়াতে এবং প্রকাশ্যে বলতে দেখেছেন? আমি কিন্তু ভাই দেখি নাই, এইভাবে কিন্তু দেখি নাই। তো এখন ভাই, আমাদের ওনারা তো বলছে, নিজেদেরও এখনো সেনা নিবাস, সেনাবাহিনী, সেনা প্রধান এইগুলি নিয়ে কথা বলতে গেলে বুক কাঁপে। মানে ওই জায়গাটাকে এইভাবে একদম মানে মানে মাটিতে নামায় আনাটা, এটা একটা আমার মনে জিনিস হয় ভালো জানেন, কাজ একেবারেই হয়। যে ভাই আমার মনে আছে আমরা যখন সাংবাদিকতা করতাম শুরুর দিকে, আপনারাও তো নিশ্চয়ই আপনাদের যারা নাকি গুরুজন ছিল, আমাদের যাদের হাত দিয়ে আমরা শিখছি, তারা কিন্তু আমাদের কয়েকটা কথা বলতো, যে দেখো কয়েকটা জায়গায় ধইরো না। যেমন ধরেন আমার বাবা, ধরা যায় আমি এক্সাম্পল বলি, আমার বাবা ধরেন একদম দুষ্ট লোক, মদ টদ খায়, তার অনেক সমাজে বদনাম আছে। এখন আমি কি আমার বাবাকে অস্বীকার করতে পারবো? আমি কি আমার বাবার সম্পর্কে বলবো সেটা, সে মানে এই সমাজে বাস করার যোগ্য না, অমুক না, তমুক না? তাহলে তো আমি থাকি না। আমার মনে আছে স্পষ্ট, তখন সাথে যখন কাজ করতাম তখন বলতে একটা কথা, যে মুখে আমরা যাই বলি, মিটিং অনেক আলাপ সালাপ করি, কিন্তু লেখার সময় খেয়াল করো, দুই একটা জায়গায় ছাড় দিও। কিরকম উনি বলতেন তখন, যে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপরে প্রেসিডেন্ট, এগুলো তো ইনস্টিটিউশন। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এই জায়গাগুলোকে ছাড় দিও। তখন হুম। উনি বলতেন কিন্তু এই জায়গায়, তখন তো গণতান্ত্রিক প্রক্রিয়া একটা মধ্যে ছিলাম আমরা, আমি বলতেছি আপনার এই 96 97-এর কথা বলতেছি, ওই সময়ের কথা। তো এই জায়গাগুলো ওনাদের পলিটিক্যাল কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্য সমালোচনা করুন, কিন্তু ওনাকে এরকম ট্যাগ লাগাই দিও না। আর্মি বলতো, আর্মি চিফ, ওটাও বলতেন উনি, আর্মি চিফ। এগুলো ইনস্টিটিউশন, এগুলো নষ্ট করো না। তো এখন আমরা দেখতেছি যে মানে কি হচ্ছেটা কি, বিদেশ থেকে এক লোক নাম ধরে ধরে ডাকতেছে, বলতেছে যে আঙ্গুল তুলে কথা বলেছে, এই জন্য তাকে জবাব দিতে হবে। যখন সে বলতেছে যে ওয়াকারুজ্জামান আঙ্গুল তুলে কথা বলেছে, তখন কিন্তু সে নিজেও আঙ্গুল তুলতেছে। সে কিন্তু নিজে আঙ্গুল তুলে ওই আঙ্গুল তোলার প্রতিবাদ করতেছে। এটা কেমনে হইলো? আচ্ছা আপনি আমাকে বলেন, আমি এখানে সিম্পলি একটা কথা বলি, ছাত্ররা যদি এই আন্দোলনের ভ্যানগার্ড হয়, এদেশের সাধারণ মানুষ যদি হাসিনা বিরোধী আন্দোলনের মূল শক্তি হয়ে থাকে, গৃহবধূ শিশু পর্যন্ত আসছে আন্দোলনে, আমরা তো দেখছি রে ভাই। তখন তো হুম। আমরা হুম। ঢাকা শহরে ছিলাম, হুম। রাজপথে তো আমরা ছিলাম, আমরা তো দেখছি। যদি হয়ে থাকে, আর্মি ছিল না? আমি তো মনে করি আর্মি যদি না থাকতো তাহলে এই আন্দোলন এভাবে সফল হইতো না এভাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাকে। হুম। আপনি, আমি এটা আগেও বলেছি আপনাকে বহুবার, যে যত আন্দোলন হয়েছে বাংলাদেশে, রাষ্ট্রের কয়েকটা পিলার থাকে। যেমন একটা হলো প্রশাসন, একটা হলো আপনার পুলিশ, একটা হলো আপনার আর্মি। এই আমি যদি তিনটাকেই ধরি, এই তিনটার কোনো একটা যদি আপনাকে সহযোগিতা না করে, জনগণের যত বড় আন্দোলনই হোক সে আন্দোলন সফল হবে না। 71-এ দেখেন, জনগণের আন্দোলনের সঙ্গে পুলিশও ছিল, আর্মিও ছিল, প্রশাসন অতটা ছিল না, পুলিশ আর আর্মি ছিল। এরপরে বড় আন্দোলন কোনটা? এরশাদ বিরোধী আন্দোলন। কে ছিল? আর্মি ছিল আমাদের সঙ্গে। লাস্ট। এরশাদ সাহেবটা সেদিন পর্যন্ত বলছে যে নুরুদ্দিন খান সে কখনো ক্ষমা করবে না। হ্যাঁ। কেন? যে আর্মি তাকে সাপোর্টটা দেয় নাই, তার আর্মি চিফ। আর্মি ছিল হুম। জনগণের সঙ্গে। আমি যদি 96-এর আন্দোলনকে বলি, সেই আন্দোলনে প্রশাসন ছিল জনগণের সঙ্গে। হুম। আমরা যদি
সাতের কথা বলি, তখনও কিন্তু আর্মি ছিল। কাজে হুম, এরা সাপোর্ট না করলে হয়। এইবার কি হয়েছে, এইবার প্রশাসন ছিল ইয়ের সঙ্গে, আপনার হাসিনার সঙ্গে, পুলিশ ছিল হাসিনার সঙ্গে, আর্মি হাসিনা আর্মি হাসিনার সঙ্গে ছিল না। আমরা বলি, ওই বাইরের থেকে অনেকে ওই যে ইউটিউবাররা বলেন ওনারা যে তার নাকি আত্মীয় হয়। আরে আত্মীয় তো মূল কাজটা করে দিল, আত্মীয় তো একটু সাপোর্ট দিল না শেষ পর্যন্ত, আত্মীয় তো হুম, জনগণের কাছে চলে আসলো। হুম, তো এই জায়গাটা আমি অনার করবো না? কাজে আর্মি তো এই আন্দোলনের একটা পার্ট, আমাদের যদি অর্জন হয়ে থাকে সে অর্জন একটা পার্ট। তাকে ডিফেম কইরা, তাকে ভারতে দালাল বানানো, অমুক বানানো, তমুক বানানো, এটা বানাইয়া ভাই আপনি বেশি দূর অগ্রসর হইতে পারবেন না। হুম। এটা আমি সার্জিসকে, পাটোয়ারিকে, অথবা ইয়েকে, হাসনাতকে আমি বলবো, ভাই দেশের মধ্যে এত এত প্রতিপক্ষ বানায়েন না আপনারা। আপনাদের দিকে আমরা তাকায় থাকি যে আপনারা আর কি ভালো করবেন। আপনারা ইয়াং, আপনারা এনার্জেটিক, আপনারা সাহসী। হাসনাত খুনিকে সাহসের পরিচয় দিচ্ছে, যে এরকম সাহস আমি কাউকে করতে দেখি নাই। কিন্তু এই সাহসটা আপনি দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনার ওই পীর সাহেবরা তো উত্তপ্ত হয়ে গেছে, তারা তো এখন বিরাট ভাবে বলতেছে। তো এখন আপনি- এটা মিলে আপনি কি করতে থাকেন? আমি একটা কথা বলি, একটা হাসনাত একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা তো সাধারণভাবে আমরাও বিশ্বাস করি, সেটাই হওয়া উচিত। সেটা বলছে যে ক্যান্টনমেন্টের উচিত ক্যান্টনমেন্টের জায়গায় থাকা, রাজনীতিতে হস্তক্ষেপ না করা। আচ্ছা বলেন, বাংলাদেশের রাজনীতির যে চরম মুহূর্তে হস্তক্ষেপ তো তারাই করলো। জাতির উদ্দেশ্যে যে প্রথম ভাষণটা দিল, ওই সময় তো সব রাজনীতিকরা কেউ বলছে যে না আপনি এই রাজনীতিতে হস্তক্ষেপ করতেছেন কেন, আপনি ভাষণ দিতে পারবেন না, ভাষণ দেবো আমরা, কই? তা তো না। তখন যদি তিনি বলতেন যে আমি ক্ষমতা নিতে চাই, তো রাজনীতিকরা বলতো নেন, তাড়াতাড়ি নেন। কিন্তু সে তো নিতে চায় এটাই নাই, তো কথা, উনি বরং এটাই তো কথা। ছেড়ে দিল। আচ্ছা এখন দেখেন, এখন অবস্থা কি? এখনো বাস্তবতাটা হলো যে পুরো আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর উপর ডিপেন্ডেন্ট। যেখানে আপনার গন্ডগোল হচ্ছে, মব হচ্ছে, পুলিশের সাথে সেনাবাহিনী দৌড়ায় যাচ্ছে। হ্যাঁ, এখন যদি আপনি সেনাবাহিনী এখনো যদি উইথড্র করেন সব পরিস্থিতি, আপনি কালকে থেকে পুলিশ সামাল দিতে পারবে? পারবে না। তাহলে আপনাকে তো এই আইন শৃঙ্খলা সিভিল প্রশাসনের সাথে কাজ করতেছে, তার মানে পলিটিক্স এর সাথে তার একটা বিশেষ পরিস্থিতি, একটা রেগুলার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত তো এই অবস্থাটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনি এখন বলতেছেন যে না, ক্যান্টনমেন্টের উচিত ক্যান্টনমেন্টের জায়গায় থাকা, কেন বলতেছেন? এইগুলো এখন তো এই আমি আমি প্রশ্নটা তোলা দেখেন, আর একটা চ্যালেঞ্জ জানানো, এটা এটা তো একেবারেই অর্বাচীন আমার মনে হচ্ছে। জিও ভাই, আমি আরেকটা কথা বলি আপনাকে, ভাবেন তো একটা কথা আপনি আমাকে। এই দেখেন, এই মুহূর্তে তো আপনি জি ওয়াকরুজ্জামান সাহেব, তার আগে ছিলেন শফিউদ্দিন সাহেব, তার আগে ছিলেন আলী সাহেব। আপনি হাইপোথেটিক্যালি একটু কল্পনা করেন তো, যদি ওয়াকরুজ্জামান না হয়ে শফিউদ্দিন সাহেব হতো, তাহলে আর্মির যে ভূমিকা আমরা দেখেছি জুলাই এবং আগস্টের আন্দোলনে, না, সেই ভূমিকা কি থাকতো? অথবা যদি একেবারে আলী সাহেব থাকতো, থাকতো? ওরে বাবা, থাকতো, একই আর্মি কিন্তু, ভয়ঙ্কর, 2 লাখ লোক মারা যেত। একই আর্মি কিন্তু, আর্মি কিন্তু একই। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো চিফে। আগের চিফ কে ছিল, এখনকার চিফ কে ছিল? তাহলে এই চিফের ভূমিকাটা কি ছিল? জনগণের পক্ষে ছিল। এবং আর্মি তখন জনগণের পক্ষে যে ভূমিকাটা নিছে, এটা কি আমরা যখন বলি আর্মি ব্যারাকে থাকুক সেটা নিছে, নাকি আর্মি রাজনীতিতে অংশ নিয়েছিল? এটা আর্মি তো অর্ডার মানবে। প্রাইম মিনিস্টার হলো প্রতিরক্ষা মন্ত্রী, কই প্রতিরক্ষা মন্ত্রী অর্ডার তো আনে নাই, সে জনগণের পক্ষে আসছে, বলছে আপনি মন্ত্রী হতে পারেন, বাট জনগণ কি চায় সেই জিনিসটা তার মধ্যে রিফ্লেক্ট হয়েছে। তো এইটা বইলা, এইটা 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 এটা তো ভাই, এটা তো 100 বছর আগের কথা না, 1 বছর আগের কথাও না, ওই হ্যাঁ, দিনের হ্যাঁ। কথা, চোখের সামনে আমরা সবাই দেখছি। ভুলে হুম, গেলাম হুম, আমরা? আর্মি আমাদের প্রতিপক্ষ নয়, হুম, 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 আর্মি আমাদের সহযোগী শক্তি। তো হুম, হুম, যে কথাগুলি বলছেন আপনি, চিফ আগের বার আমি ওইটাও বলি একটুখানি, উনি যে রাওয়া ক্লাবে যে কথাগুলি বলছেন, এই হুম, হুম, কোন কথার সঙ্গে আপনি দ্বিমত করবেন? আমি তো একটা কথার সঙ্গে দ্বিমত করি না। এমনকি উনি, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওই বিদেশের ওই পীর সাহেব খুব মন খারাপ করছে, আমি ওই বডি ল্যাঙ্গুয়েজকে আমি কি করি, সাপোর্ট করি। এটা দরকার ছিল, এটা দরকার ছিল। এবং ওই ঘটনার পরে তাৎক্ষণিকভাবে কিন্তু আইন শৃঙ্খলা একটু চেঞ্জ হয়েছিল কিন্তু। হুম, 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 এগুলি দরকার রে ভাই, একটা দেশ তো হাওয়ার উপরে চলবে না। যা হোক,
এখন আচ্ছা আমি মাসুদ সব কামাল, মিলিয়ে আমার বলেন একটা যে ব্যাখ্যা কিন্তু আমি এই বিষয়টা আমি মিলাইতে পারতেছি না। আচ্ছা, 11 তারিখের বৈঠকের যদি দ্বিমত পোষণ করে থাকে, 20 তারিখে এসে এই জিনিসটা প্রকাশ করার অর্থটা কি? মানে এটা সাবজেক্ট তো মানে মোটামুটি আহ, সে যেটা বললো সেটা তো 12 তারিখেও প্রকাশ করতে পারতো, 13 তারিখেও প্রকাশ করতো, সে বলতে পারতো যে আমাদেরকে ডেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা মানি নাই। 20 তারিখে এসে এতদিন লাগলো কেন? এই রহস্যটা কি? এই- এটা এতদিন লাগলো কেন, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এর মধ্যে ঘটে গেছে কোথায়, যেদিন সে বলল তার ঠিক আগের দিন ডক্টর ইউনূস বলছিলেন হুম, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় তার সরকারের নাই। হুম, এখন পরের দিনই এরা এই কথাটা বলে, তারা তো হুম, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, হুম, হুম। তারা এই কথাটা বলে একটা আবহাওয়া ক্রিয়েট করতে চাইলো। এই আচ্ছা। জন্যই ওই দিন, এখন তারা কি বলবে, এখন তারা ওই পুরোনো কথা নিয়ে আসতো যে না, ডক্টর ইউনূস যেরকম চায় না, আর্মি ওরকম চায় না, যারা চায় না, যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় তারা সবাই হলো গিয়া ভারতের দালাল। তো এটা প্রমাণ হুম, হুম। করতে চাই, এই জন্যই 21 তারিখে তাহলে তো এক অর্থে ডক্টর ইউনূসও চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। করছি। তো ডক্টর, আমি তো বলেছি ডক্টর ইউনূস যদি ওনার মেরুদণ্ড থেকে থাকে, তাহলে ওনার হাতে এখন দুইটা কাজ। এক নম্বর হলো, হয় ওনার দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া, অথবা নিজের বেরিয়ে যাওয়া। কারণ উনি যে কথাটা বৃহস্পতিবার দিন বলেছেন, ঠিক তার উল্টো কথা শুক্রবার দিন হুম, তার ক্যাবিনেটের সবচেয়ে জুনিয়র মোস্ট দুইজন উপদেষ্টা বলেছে, ঠিক তার উল্টা কথা। এবং হুম, এই দুজন কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, হুম, আর পার্ট অফ ডক্টর গভর্নমেন্ট। ইউনূস হেড অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টের হেড যে কথাটা বলছে, গভর্নমেন্টের পার্ট বলতেছে না, ওটা ঠিক না। এবং সেটা পাবলিক ভাব, মানে পাবলিক যে বলছেন তারা। তাহলে এখন ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে। ওই যে বলে না যে কুকুর লেজ দাঁড়ায় নাকি লেজ কুকুরকে নাড়ায়। হুম। এখন এখানে সিদ্ধান্ত নিতে হবে, কে কারটা নাড়াচ্ছে, কে কার সঙ্গে থাকছে, এই সিদ্ধান্তটা নিতে হবে। না, এটা যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু আসলে এটা তো যে মানে এই গভর্নমেন্টের একটা মানে মানে কি বলবো, মানে সেও একটা বিতর্কের মধ্যে পড়ে গেল। সবাই প্রশ্ন করবে এবং প্রশ্ন তো উঠছে উঠছেই ডক্টর তো। ইউনূসের দিকে সরকার কে চালাচ্ছে এই প্রশ্ন উঠছে না? জি। সরকার কে চালাচ্ছে? হুম, সরকার কি ইউনূস সাহেব চালাচ্ছে নাকি আসিফ আর মাহফুজ চালাচ্ছে? এই প্রশ্ন হুম। উঠবে। আবার এর মধ্যে শুনি যে আরেকজন নাকি আছে আদিল সাহেব, উনি নাকি আরো পাওয়ারফুল, উনি কি নাম? নাকি সমস্ত কলকাঠিনারে। আরেক উপদেষ্টা এই যে আদিলুর রহমান খান, ও তার নাম তো আচ্ছা। তার নাম তো বিভিন্ন উচ্চারিত হচ্ছে। হুম, 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 উনি নাকি সমস্ত নাটের গুরু। জানি না, বলতে পারবো না, বাট আমি মানে খুব সুনির্দিষ্ট ভাবে ওনার নামটা নানাভাবে উচ্চারিত হতে শুনতেছি। হুম, হুম, হুম। না, সব কি মিলে করবেন? আসলে এই এই এখন যা অবস্থা আমি দেখতেছি যে এটার একটা মানে ক্লিয়ার কাট একটা অবস্থানে নিয়ে আসতে হবে, নতুবা দেখেন আস্তে আস্তে একটা জটিলতা পাকাচ্ছে। যে বিএনপিও একটা এলোমেলো অবস্থায়, তো গভর্নমেন্টের সাথে তার একটা দূরত্ব, তারপরে একটা দূরত্ব তৈরি হয়ে গেল ছাত্রদের সাথে ইউনুস গভর্নমেন্টের। তো এইরকম একটা মানে জগা খিচুড়ির মধ্যে যাবে কেন, পরিস্থিতি তৈরি হবে কেন? এটা তো খুবই একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা চলে গেলাম, তাই না? রাইট, রাইট, খুবই ঠিক। আপনার কি মনে হয় বিষয়টা একটু একটা জট পাকালো না পলিটিক্সে? এই জট তো পাকাইলই, এবং এই জটটা কদ্দূর কদ্দূর অগ্রসর হতে দিবে এই সরকার, সেটাই তো বুঝতে পারছি না। আমি মনে করি এখন পুরো জিনিসটাই সরকারের হাতে। সরকার যদি প্রমাণ করার চেষ্টা করে যে তারা আসলে ওই কি বলে ওই নতুন যে পলিটিক্যাল পার্টি আছে সেই পার্টির একটা অংশ, তাহলে এক কথা। আর যদি সরকার মনে করে না তারা একটা নির্দলীয়, একটা তারা একটা নিরপেক্ষ সরকার, সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে। এবং আমি তো এটা মনেই করি যে আপনার মাহফুজ এবং আসিফ যদি সরকারের সঙ্গে থাকে, তাহলে এই সরকারের আর নিরপেক্ষতা বলতে কোনো কিছু অবশিষ্ট থাকে না। তখন এটা একটা মানে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট হয়ে যায়। যে পলিটিক্যাল গভর্নমেন্ট, যে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট, সেটা হলো এই জাতীয় নাগরিক কমিটি, এই নাগরিক পার্টি, এদের গভর্নমেন্ট এটা। রাইট। ঠিক আছে মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একেবারে সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে তার সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা বিষয় চলে আসলো, আমরা আলোচনা করলাম।
আর মাসুদ কামালের ঘোষণা শুনলেন, আমাদের অভিপ্রায় শুনলেন যে আমরা অন্তত সপ্তাহে 2 দিন আমরা এই আলোচনায় যুক্ত হব। এবং একই সঙ্গে মাসুদ কামালের যে নতুন যে আম, সাক্ষাৎকার ভিত্তিক বা টকশো ভিত্তিক যে চ্যানেল, সেই চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করেন। সেখানে তিনিও নিত্য নতুন অনেক অতিথিদেরকে যুক্ত করছেন। এবং আমি মনে করি যে এই আলোচনাগুলো সমৃদ্ধ হবে আমাদের গণতান্ত্রিক চিন্তা চেতনা, ভবিষ্যৎ রাজনীতি, এগুলো নিয়ে আমাদের এই আলোচনাগুলো নিশ্চয়ই দর্শকরাও পছন্দ করবে এবং দর্শকদেরও মতামত গুলো চলে আসবে। এবং আমরা অবশ্যই চাইবো যে একটা যুক্তিসঙ্গত, একটা যুক্তি নির্ভর একটা গণতান্ত্রিক সমাজ, যে সমাজটা ভবিষ্যতে আরো আমাদের রাষ্ট্রকে এগিয়ে দেবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।